শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা এই সেমিস্টারে তোমাদের সাথে যে পরিক্রমা হবে আমাদের সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল চ্যাপ্টার। তো প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল কোর্সের আজকে ফার্স্ট লেকচার, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল লেকচার 1। তো ইন্ট্রোডাকশন থেকে শুরু করব আজকে। তো ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বা পিপিসি সম্পর্কে যদি আমরা বলি, যে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই সাধারণত আমাদের এই প্রোডাকশন হয়, প্ল্যানিং হয় এবং সেগুলো কন্ট্রোলও হয়। তো সেটাই আজকে আমরা জানবো বা সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তাহলে আজকের আলোচনার শুরুতেই বা আজকে ক্লাসের শুরুতেই আমাদের প্রথমেই জানা দরকার, সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে সেটা। তো লিটারেচার আমরা দেখি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের সঙ্গে একজন এক এক ভাবে দিয়েছেন। তো দেখি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ এ প্রিডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুডস দ্য ইউজ অফ হিউম্যান রিসোর্সেস, র ম্যাটেরিয়ালস, মেশিন এক্সেট্রা। তাহলে কি বলছে? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ প্রিডিটারমাইন্ড প্রসেস which includes the use of human resources, raw materials, machines, etc. PPC is a technique to plan each and every step in long series of separate operation. It helps to take the right decision at the right time at the right place to achieve the maximum efficiency. সেখানে অনেকগুলো টার্ম চলে আসছে, আমরা আরো দুটো পড়ি তারপর আলোচনা করি। বলা হচ্ছে পিপিসি ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং or deciding on the resources of the firm will require for its future manufacturing operations and allocating time scheduling and these resources to produce and desired products at least the low cost. আরেকজন আরো যদি বলি যে পিপিসি is a management tool employed in direction of the manufacturing operation and their condition with activities of the firm. তো আলটিমেট সহজ বাংলা কথা যদি বলি, নিচে আরেকটু আছে যে ডাইমেনশন অফ কোয়ালিটি, টাইম এন্ড প্রাইস। সহজেই যদি বলি, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল হচ্ছে একগুচ্ছ প্রসেস বা টুল, ম্যানেজমেন্ট টুল বলতে পারি, একগুচ্ছ প্রসেস বলতে পারি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ফ্যাক্টরির প্রোডাকশন বাড়াতে পারি, ম্যাক্সিমাম প্রোডাকশন বাড়াতে পারি। অর্থাৎ উদ্দেশ্যটাই হচ্ছে ল প্রাইসে, যে টোটাল ল কস্টে, কারণ বাজারে তো আর অনেকজনই আছে, তাহলে ল প্রাইসে হাই ম্যাক্সিমাম প্রোডাকশন, হাই এফিসিয়েন্সিতে ম্যাক্সিমাম প্রোডাকশন করব কোয়ালিটি প্রোডাক্টের। এটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল হচ্ছে যে কি ম্যানেজমেন্ট টুল বলা যেতে পারে, সেটাকে একগুচ্ছ প্রসেস বলা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট পেতে পারি উইথ ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কাজ করে, হাই কোয়ালিটি, লো কস্টে। এটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। ওকে, তো এখানে তিনটা টার্ম আছে, প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ভিতরে প্রোডাকশন তো আমরা যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডাকশন করে থাকে, আমরা জানি। তো সেটা শার্ট, একটা গার্মেন্টস হতে পারে, সেটা একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি হতে পারে, এনি আদার। প্ল্যানিং তো এই যে প্রোডাক্টটা হবে, তো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই বলি, সেই প্রোডাক্টটার জন্য আমাদের অনেক আগে থেকেই প্ল্যানিং করতে হয়, প্রায় 1 মাস বা তারও বেশি। এই প্রোডাক্টটা কবে, কিভাবে, কোন মেশিনে কতদিন, কত নাম্বারে উঠবে, কতক্ষণ থাকবে, দিস ইজ প্ল্যানিং। এরপরে যদি কন্ট্রোল বলি, কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি তো প্রত্যেকটা প্রসেস যদি আমাদের ঠিক মতো না হয়, তাহলে তো কোয়ালিটি প্রোডাক্ট হবে না। যেমন আমাদের যদি একটা ভালো ইয়ার্ন তৈরি করতে গেলে ভালো সুতা লাগবে, ফাইবার লাগবে। ভালো সুতা হলেই কেবলমাত্র ভালো ইয়ার্ন হবে, আর ভালো ইয়ার্ন, কোয়ালিটি ইয়ার্ন হলেই কিন্তু আমরা কোয়ালিটি ফেব্রিক তৈরি করতে পারবো। কোয়ালিটি ফেব্রিক হলেই ডাইংটা ভালো হবে, আনইভেন আসবে না, ডাইস কোয়ালিটি ভালো হলেই কিন্তু এগুলো সম্ভব। দেন সেটা দিয়ে কিন্তু একটা ভালো ফিনিশড, কোনো প্রবলেম ফ্রি বা কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস তৈরি করা সম্ভব। তাহলে কন্ট্রোলটা, যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা টেকনিক, প্রোডাকশন হচ্ছে, তাহলে প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। মনে করো একটা পুরো কাপড়ের জিএসএম 150 দরকার, সেটা 145 হয়েছে বা 40 হয়েছে। এখন তাহলে কন্ট্রোল কি করবে, যে এটাকে 150 ইনশিওর করবে। সো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল একটা সম্মিলিত প্রয়াস, একটা ফ্যাক্টরির জন্য, একটা ফার্মের জন্য। ওকে, নাও production planning and control according to the Charles A. Koipiki,
Production planning and control is the coordination of a series of functions according to a plan which is economically utilize the plant facilities and regulate and order movement goods through the entry manufacturing cycle and procurement and all materials to the shipping finished good or the predetermined state অর্থাৎ আমাদের যে ফিনিশ র ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর ফিনিশ গুডে রূপান্তর করব ল কস্টে টাইমলাইনে নেসেসিটিটা কি দেখো এখানে কয়েকটা পয়েন্টকে আমরা বোল্ট আউট করতে পারি সেই পয়েন্টগুলো হচ্ছে যেমন তো সেটা নেসেসিটিতেই চলে আসবে The necessity of the PPC in the organization টা কি নেসেসিটিটা কি বলা হচ্ছে ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস কোন একটা টেক্সটাইল মিল বা কোন একটা ফার্মের যে পরিমাণ রিসোর্স রয়েছে সেটাকে আমরা ইফেক্টিভ ইউটিলাইজেশন করব অর্থাৎ 10 কেজি তুলা যদি থাকে সেই 10 কেজি তুলা থেকেও ইয়ার্ন তৈরি হবে ইফেক্টিভ ইউটিলাইজেশন তো আমরা বুঝি এবং সেটা ইফেক্টিভ অবশ্যই হতে হবে মনে করে একটা ফ্যাক্টরির মেশিনের ইউটিলাইজেশন বলতে কি বোঝায় 24 ঘন্টা একটা মেশিন চলছে মানে 100% ইউটিলাইজেশন হচ্ছে কিন্তু ইফেক্টিভ ইউটিলাইজেশনটা কি যে ওই সময়ে মনে করো তোমার একটা সিঙ্গেল জার্সি 150 জিএসএম এর কাপড় তৈরি করা দরকার তো তখন যখন আমরা ওই সময় মনে করো তুমি অন্যটা তৈরি করছো কত 170 জিএসএম এর তখন তো আলটিমেটলি ইফেক্টিভ ইউটিলাইজেশন হলো না মেশিনের ইউটিলাইজেশন হলো কিন্তু সেটা ইয়ের ইউটিলাইজেশন কিন্তু হলো না ঠিক আছে মেশিন হলো কিন্তু ইয়ের আপডেট কিন্তু হলো না ইফেক্টিভ ইউটিলাইজেশন কিন্তু হলো না সো ইফেক্টিভ ইউটিলাইজেশনে সাহায্য করে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল to achieve the production objectives of the respect quality quantity cost and timeline delivery so these are much more important quality quantity cost and timeline delivery আমাদের দেশে প্রায়ই একটা জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা সাধারণত এই টাইমলাইন ডেলিভারি অর্থাৎ ডেলিভারি যে টাইমলাইন সেটা ম্যানেজ করতে পারি না এই ম্যানেজ না করতে পারার কারণে আমাদের অনেক ইয়ে দিতে হয় গচ্চা দিতে হয় যে তখন বায়ার দাম কমাই দেয় প্রতি পিস প্রতি সেন্ট বা ইউরো কমিয়ে দেয় তো এই যে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে কোয়ান্টিটি বাড়াতে হবে একই সাথে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে হবে কস্ট কস্টে করতে হবে কারণ তুমি মনে করো আজকে চিন্তা করছো তুমি আলু চিপস বানাবা তোমার আলু রয়েছে ঘরে সেটা হচ্ছে তোমার র ম্যাটেরিয়াল এটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তোমার করতে হবে এবং ইফেক্টিভ ইউটিলাইজেশন করতে হবে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা কিরকম যেমন আলু থেকে তুমি কতগুলো চিপস তৈরি করতে পারো এবং আলুর খোসা তুমি গরুকে খাওয়া দিস ইজ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন এবং ইফেক্টিভ ইউটিলাইজেশনটা কি যে তোমার এই আলুর যখন তুমি চিপস তৈরি করছো সেই চিপসটা বাজারে যে সকল চিপস আছে সেটার থেকে কিরকম সেটার থেকে ভালো না খারাপ কোয়ালিটি ফুল কিনা এবং সেটার কোয়ান্টিটি কিরকম যে প্রাণ কোম্পানি একটা আলু থেকে দুইটা চিপস বা 3টা চিপস তৈরি করছে তো তুমি একটা আলু থেকে কয়টা চিপস তৈরি করতে পারছো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট এন্ড তোমার যে তৈরিকৃত চিপস সেটার কস্ট অবশ্যই কস্ট হতে হবে কারণ বাজারে টিকে থাকতে গেলে তোমাকে অবশ্যই সবাই যে কস্টটা দিচ্ছে সেই কস্টে এর বেশি করলে কিন্তু তুমি আলটিমেট মার্কেট ধরতে পারবে না কস্ট এন্ড টাইমলাইন সো পিপিসি সেটাই করে যেটা কোয়ালিটি ইনশিওর করে কোয়ান্টিটি প্রোডাকশন ম্যাক্সিমাম প্রোডাকশন ঘটায় টাইমলাইন ম্যানেজ করে তো so obtain the uninterrupted production flow in order to meet the customer varied demand with respect to quality and committed to delivery schedule মিট করতে সাহায্য করে যেহেতু ম্যাক্সিমাম প্রোডাকশন এবং আনইন্টারাপ্ট অর্থাৎ কোনো প্রকার বাধাহীন অর্থাৎ মেশিন বন্ধ আছে 10 ঘন্টা 5 ঘন্টা তাহলে তো হবে না মেশিন চলতে আছে to help the company to supply good quality product to customer to continuous basis of the competitive rates তো তুমি যখন কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্ট একটা কম্পিটিটিভ রেটে দিতে পারবা তখনই না তোমার প্রোডাক্ট বাজারে চলবে তোমার কাছ থেকে প্রোডাক্ট নিবে and so the role of the PPC is reduce the waste by intelligence including coordination of the availability of the people equipment and materials তাহলে আলটিমেট নেসেসিটিটা কোথায় নেসেসিটিটা হচ্ছে যে কোন একটা টেক্সটাইল ফ্যাক্টরি বা ফার্মের কথা যদি বলি তার যে রিসোর্স গুলি রয়েছে সেই রিসোর্স গুলির ম্যাক্সিমাম ইফেক্টিভ ইউটিলাইজেশন করা কোয়ালিটি সম্পন্ন ম্যাক্সিমাম প্রোডাকশন করা উইথ কস্টে এবং সেই সাথে টাইমলাইন মিট করা এটাই হচ্ছে পিপিসির উদ্দেশ্য কি কি টার্ম এখানে রয়ে গেছে আমরা যদি দেখি কোয়ালিটি কোয়ান্টিটি কস্ট এন্ড টাইমলাইন এই চারটা বিষয় আমাদের কিন্তু থাকলো এবং সেই সাথে আমাদের ইউটিলাইজেশন ইফেক্টিভ রিসোর্সের ইফেক্টিভ ইউটিলাইজেশন
এই কয়টা মনে রাখলেই আমাদের আসল পিপিসির যে উদ্দেশ্য, দেখো এটা তো আমাদের নট অ্যাজ এ টেকনিক্যাল টার্ম যে আমরা এটাকে সেভাবে ব্যাখ্যা করব। তো এটা যেহেতু একটু গদ্য টাইপ বা বুকিশ টাইপ, তো এটাকে একটু এভাবেই মনে রাখতে হবে। এবং টেকনিক্যাল ইস্যু গুলো সাধারণত যেহেতু এখানে নেই যে সেভাবে বোঝানোর মতো অবস্থা সৃষ্টি হয়। তো যাই হোক, তাহলে এই কতগুলো টার্ম যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের কোশ্চেন গুলি আমরা ইজিলি আনসার করতে পারবো এখান থেকে। ওকে, নেক্সট স্লাইডে আমরা একটু দেখি। আমরা নেসেসিটিটা বুঝলাম যে কি কি জন্য দরকার। তো নেসেসিটি, অবজেক্টিভস আর বেনিফিটস যদি আমরা বলি সবগুলো প্রায় একই রকম। নেসেসিটিটা কেন দরকার? ওই যে টাইমলি ডেলিভারি করার জন্য, টাইমলি কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য, ল কস্টের প্রোডাক্ট উৎপাদন করার জন্য, সম্পদের সম্পূর্ণরূপে সর্বোচ্চ ব্যবহারের জন্য। সো বেনিফিটসটা কি? তাহলে এগুলোই বেনিফিটস আমরা যদি বলি, তাহলে কি ইমপ্রুভ দ্য অর্গানাইজেশন অফ রেগুলার এন্ড টাইমলি ডেলিভারি। তো তোমার আনইন্টারাপ্ট প্রোডাকশন যদি হয়, তো তাহলে কি তোমার রেগুলার ডেলিভারি তুমি দিতে পারবা এন্ড টাইমলি ডেলিভারি তুমি দিতে পারবা। সো বেটার সাপ্লাই কমিউনিকেশন ফর দ্য র ম্যাটেরিয়ালস এন্ড প্রকিউরমেন্ট, সাপ্লায়ার কমিউনিকেশন করা সম্ভব হবে। রিসিভ ইনভেস্টমেন্ট এন্ড ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি। ইনভেন্টরি কোনটা? যে আমাদের প্রচুর পরিমাণে যেমন একটা নিটিং ফ্যাক্টরি ইনভেন্টরি কি, তার হচ্ছে সুতা রয়েছে এখানে, কার্ড রয়েছে, কম্প রয়েছে, ইউজ করা যাচ্ছে না। তো এই যে প্রপার প্রোডাকশন প্ল্যানিংটা যখন প্রপার হবে তখন কি হবে, আমার এই যে কোনো ইনভেন্টরি মানে ম্যাক্সিমাম কোনো সুতা পড়ে থাকবে না। ঠিক আছে? সো রিডিউস ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি, রিডিউস দ্য প্রোডাকশন কস্ট বাই ইনক্রিজিং এফিসিয়েন্সি। তো ইনক্রিজিং এফিসিয়েন্সি যখন বৃদ্ধি পাবে, একই সময়ে কেউ 10টা শার্ট তৈরি করছে, কেউ 15টা শার্ট তৈরি করছে, তাহলে সময় কিন্তু তাহলে সময় একই সময় করছে, তাই না? তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন কস্টটা কমে যাচ্ছে। স্মুথ ফ্লো অফ দ্য প্রোডাকশন প্রসেস, অবশ্যই স্মুথলি ফ্লো হবে। রিডিউস দ্য ওয়েস্ট অফ রিসোর্সেস, আমার সম্পদের যে অপচয় সেটা কিন্তু রোধ করা যাবে। যে মনে করো ফেব্রিকের অপচয় বেশি হচ্ছে, বা এই অপচয়গুলো কিন্তু তখন হবে না। আনপ্রপার প্ল্যানিং যখন হবে তখন কিন্তু আমার কি এখানে কিছু কাপড় পড়ে থাকবে, ওখানে কিছু কাপড় চলে যাবে। বাট যখন প্রপার প্ল্যানিং হবে, তখন তোমার ফ্যাক্টরি থেকে স্বচ্ছ জবাবদিহিতা মানে জবাবদিহি করতে হবে। তুমি যখন সেটা 5 কেজি ফেব্রিকও নেও না কেন, তোমাকে কিন্তু সেটা মানে উপযুক্ত কারণ দেখাতে হবে। সো রিডিউস দ্য পিপিসি যখন ইমপ্লিমেন্ট হবে তখন সেটা কিন্তু তোমার এইটা কাউন্টেবল। সো প্রোডাকশন কস্ট সেভিং টু দ্য ইমপ্রুভ দ্য বটম লাইন, আস্তে আস্তে কি এই সমস্ত ওয়েস্টেজ থেকে শুরু করে ইফিসিয়েন্সি যখন বাড়বে তখন কিন্তু আমার ইয়েটা বৃদ্ধি পাবে, অর্থাৎ কস্ট কমে যাবে, ইফি ইনক্রিজ হবে, কি প্রোডাকশন ইনক্রিজ হবে, ইজন্ট ইট? ওকে, তো উদ্দেশ্য কি পিপিসির? উদ্দেশ্য এটাই যে হাইয়েস্ট এফিসিয়েন্সি প্রোডাকশন, গুড কোয়ালিটি গুডস তৈরি করা। তারপর বলা হচ্ছে যে প্রোডাকশন ফেসিলিটি লাইক মেশিন ম্যান অ্যাচিভ দ্য স্টার্টেড প্রোডাকশন অবজেক্টিভস, অপটিমাম শিডিউলিং অফ দ্য রিসোর্সেস, কোঅর্ডিনেশন উইথ আদার ডিপার্টমেন্ট এন্ড কনফার্ম দ্য ডেলিভারি কমিটমেন্ট। তো পিপিসি থাকলে কি হবে, যে দেখো একটা প্রোডাক্ট তো আর একবারে তৈরি হয় না। প্রথমে ইয়ার্ন তৈরি হয়, সেখান থেকে ফেব্রিক হয়, ফেব্রিক থেকে ডাইং হয়, ডাইং থেকে অ্যাপারেল হয়। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি পরস্পরের সাথে কি কন্ট্যাক্ট হয়, কোঅর্ডিনেশন হয়, তাহলে কি, কারণ ইয়ানের যেটা আউটপুট, স্পিনিং এর যেটা আউটপুট সেটা ফেব্রিকের ইনপুট, তাহলে ইনপুট এবং আউটপুট এই কোঅর্ডিনেশনটা যখন থাকবে তখন কিন্তু আমার কোয়ালিটি প্রোডাক্ট ইমপ্রুভ করতে সুবিধা হবে। সো অবজেক্টিভস বলি, বেনিফিটস বলি আর নেসেসিটি যাই বলি না কেন, সবগুলোই কিন্তু একই জায়গায় চলে যাচ্ছে, যে আমাদের কি করতে হবে, সম্পদের সুষ্ঠু ব্যবহার, সর্বোচ্চ ইফেক্টিভ ইউজ করে নির্দিষ্ট টাইমলাইনে ল কস্টে গুড কোয়ালিটি ম্যাক্সিমাম প্রোডাকশন করতে হবে। দিস ইজ দ্য প্রাইম কনসার্ন, দিস ইজ দ্য প্রাইম কিওয়ার্ডস ইন দিস লেকচার। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, নেক্সট যদি আমরা দেখি আমাদের ফাংশন আর এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ফাংশন গুলি কি কি, তাহলে এটার সাথে কি কি ফাংশন জড়িত বা এলিমেন্টস গুলি কি কি সেগুলো যদি আমরা একটু দেখি। এখানে অনেকগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়ালস, মেথড, মেশিন এন্ড ইকুইপমেন্টস, রাউটিং বা রুট থেকে রাউটিং এসেছে, এস্টিমেটিং, লোডিং এন্ড শিডিউলিং, ডিসপ্যাচিং, এক্সপেডিটিং, ইন্সপেকশন, ইভালুয়েটিং। ওকে, তাহলে এগুলো সম্পর্কে এখন আমরা একটু ডিটেইলস জানবো, যেগুলো আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর এম গুলোকে অর্জন করতে সাহায্য করবে।
তো ম্যাটেরিয়ালস, তো প্রথমে যদি ম্যাটেরিয়ালস চলে আসে, ম্যাটেরিয়ালস কি সেটা বিভিন্ন প্রকার র ম্যাটেরিয়ালস হতে পারে, যেমন সেটা স্পিনিং এর ক্ষেত্রে তুলা হতে পারে, ফেব্রিকের ক্ষেত্রে ইয়ান হতে পারে, এক্সেট্রা। সো বলা হচ্ছে কি যে raw materials, standard finished parts product must be available while starting of the operation within the time. দেখো তুমি মনে করো প্রোডাকশনে গেছো, তোমার ফেব্রিক শর্ট পড়ে গেছে, আবার তোমার ট্রিমিংস নাই, তোমার বাটন নাই, তাহলে তো তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন তুমি ইনশিওর করতে পারবে না, এবং কোয়ালিটি প্রোডাকশনও কিন্তু তোমার হবে না। তোমার যখন ফেব্রিক শর্ট পড়ে যাবে তখন তো তোমাকে আবারও ফেব্রিক ডাইং করতে হবে, ডাইং করে নিয়ে এসে দেন প্রোডাকশন করতে হবে। সো এটাও কিন্তু হবে না। সো র মেটেরিয়ালস এর সাফিসিয়েন্ট র মেটেরিয়ালস তোমার থাকতে হচ্ছে, ওকে, আদারওয়াইজ কিন্তু হবে না। নেক্সট মেথডস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কিভাবে তুমি ম্যানুফ্যাকচারিংটা করবা, কোন উপায়ে। বলা হচ্ছে the purpose of this function to analyze the methods of manufacturing and select the best method according to the given set of circumstance and the facilities. It is determines the sequence, operation, division, a product of assemble of the sub-assembles modified by limitation existing layout or workflow. তোমার মনে করো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি হবে, মেথডটা কি হবে, তুমি কিভাবে করবা, যে কোন মেথডে করলে তোমার বেশি সুবিধা হবে, কোনটাতে কম হবে। মনে করো যে তোমার লেজার কাটিং করবা নাকি ম্যানুয়াল কাটিং করবা, লেজার কাটিং এর সমস্যা কি, ম্যানুয়াল কাটিং এর সমস্যা কি। লাইক machine and equipment, you know better about your factory and about your machine conditions and equipments and also the labor condition. তাহলে তোমার ফ্যাক্টরিতে যখন তোমার মেশিন গুলো নতুন অবস্থায় থাকবে, নিউলি মেশিনের কি প্রোডাকশন সাধারণত বেশি হয়, বাট যখন সেটা পুরো হয়ে যায় বা সেটা ওল্ড এজড হয়ে যায় তখন সেটার প্রোডাকশন কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সো ইউ নো বেটার অ্যাবাউট ইউর মেশিন কন্ডিশন, তাহলে তুমি সেভাবে তোমাকে প্ল্যানিং করতে হবে। সো মেশিন এন্ড ইকুইপমেন্টস আর অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু অ্যাচিভ দ্য গোল অফ পিপিসি। ওকে, নেক্সট আমরা যদি বলি আমাদের কি থাকছে, রুটিং আর রাউটিং, রুট থেকে রাউটিং, এটা কি, এটা হচ্ছে যে কিভাবে প্রসেসিংটা হবে, কোন রুটে, অনেকগুলো রুট থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলি তুমি ঢাকা থেকে খুলনা যাবা, তো ঢাকা থেকে খুলনা যাওয়ার মনে করো দুটো রুট আছে, একটা আরিচা আর একটা মাওয়া হয়ে। তো এখন তুমি কোন রুটে যাবা, তোমাকে কিন্তু প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং এর সময় তোমাকে মনে রাখতে হবে। তো আরিচা হয়ে যদি যদি তাও তোমার কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তো সেখানে তোমার টাকা কিরকম লাগবে, কি কি ঝামেলা হবে, কি কি ঝামেলা হবে না, আবার মাও দিয়ে গেলে কি কি ঝামেলা হবে, কি কি ঝামেলা হবে না, টাকা কত লাগবে। সো এই বিষয়গুলো কিন্তু তুমি অবশ্যই কনসিডার করবে, দেন কিন্তু তুমি ডিসাইড করবে যে তোমাকে কোন রুটে যেতে হবে। তো ফর এ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং উই হ্যাভ সাম রুটস and we have to choose the routes which is more advantageous to us. So it is determining that the exact path or routing which will be followed in production, অর্থাৎ যেটাতে লাভবান বেশি হব সেটাতেই, যেটাতে কমপ্লেক্সিটি কম সেটাতেই আমরা যাব, এবং যেটাতে গুড কোয়ালিটি প্রোডাক্ট সহজেই ইনশিওর করা যাবে সেটাতেই আমরা যাব। সো অ্যাকর্ডিং টু দ্য আলফোর্ড এন্ড বেইটি কি বলছেন, দ্য পাথ কি, যে পথটা বা রুটটা, দ্য পাথ মাস্ট হ্যাভ দ্য বেস্ট এন্ড চিপেস্ট সিকোয়েন্স অফ অপারেশন, মাস্ট বি দ্য বেস্ট হতে হবে এবং একই সাথে চিপেস্ট সিকোয়েন্স অফ অপারেশন, চিপ অর্থাৎ এরকম কোনো কমপ্লেক্সিটি থাকবে না। এন্ড রাউটিং ইজ দ্য স্পেসিফিকেশন অফ দ্য ফ্লো সিকোয়েন্স অফ অপারেশনস এন্ড প্রসেস বাই ফলোড দ্য প্রডিউসিং পার্টিকুলার ম্যানুফ্যাকচারিং লট, তো যেটার মাধ্যমে একটা ম্যানুফ্যাকচারিং লট আমরা উৎপাদন করব। তাহলে রুটিং বা রুট সহজেই বোঝাচ্ছে যে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ম্যানুফ্যাকচারিং এ যাব। ওকে, সো এই রুটটা যত সহজ হবে, যত কমপ্লেক্সিটি কম হবে, ততই কিন্তু আমার প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়বে। ক্লিয়ার? এটা কিভাবে প্রসিডিউরটা ঠিক করব, ডিসাইড হোয়াট পার্ট মেড অর পাসড, কি তৈরি করা হবে, প্রথমে চিন্তা করতে হবে কি তৈরি করা হবে, কি কি লাগবে, ম্যানুফ্যাকচারিং অপারেশনাল সিকোয়েন্স গুলো কি কি হবে, লট সাইজ, এ কি রকম স্কার্ফ ফ্যাক্টরস, এখানে আর কি কি স্কার্ফ ফ্যাক্টরস আছে, অপচয় কি হতে পারে, কস্ট অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের কস্ট কিরকম হবে, এন্ড প্রিপারেশন প্রোডাকশন কন্ট্রোল ফর্মস, এই সবগুলো বিষয় মাথায় রেখে কিন্তু রুটটা ঠিক করা হয়। ওকে, নেক্সট estimation যদি আমরা বলি যে when production orders and detailed operation sheet available with the specification feeds speed and usually attachment and method, the operation time can be worked out. বাংলা সহজ ভাবে যদি বলি যে
তোমাকে 5000 পিস ফেব্রিক অ্যাপারেল তৈরি করতে হবে, তাহলে সেই 5000 পিস অ্যাপারেল তৈরি করার জন্য তোমার কি দরকার, তোমার একটা ফেব্রিক নির্দিষ্ট অ্যামাউন্ট দরকার। তো এরকমটা না হয়ে যায় যে এমন অ্যামাউন্ট একটা ফেব্রিক তুমি অর্ডার করেছো যেটা 5000 পিস করা যাচ্ছে না, আবার এমন ওয়ান অ্যামাউন্ট অফ ফেব্রিক্স তুমি অর্ডার করেছো যেটাতে 5000 পিসের বেশি করেও থেকে যাচ্ছে, তাহলে কিন্তু দুটোই তোমার জন্য লস। সো এস্টিমেটিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন দিস কেস, কারণ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে যখন তুমি ম্যাক্সিমাম প্রোডাকশন করবা অল্প সম্পদ দিয়ে, এবং সেইখানে যদি তোমার কম পড়ে যায় সেটাও তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন হবে না, আবার যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলেও কিন্তু তোমার প্রাইসটা বেশি পড়ে যাচ্ছে। সো এস্টিমেটিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। শিডিউলিং অর শিডিউলিং যেটাই বলি না কেন, অ্যান্ড লোডিং। Scheduling is detailed plan for the immediate and relatively short time period, and it is require greater importance in manufacturing. তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মেশিন হ্যাভ টু বি লোডেড অ্যাকর্ডিং টু দ্যার ক্যাপাসিটি। তো আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করে থাকি তারা কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের যে ডাইং প্ল্যান দেওয়া থাকে, তারপরে সেই ডাইং প্ল্যান অনুসারে কিন্তু আমাদের ডাইং করা, আমি ডাইং এর কথাই বললাম, তাহলে সেই প্ল্যান অনুসারে মেশিনের ফেব্রিক ওঠে নামে। তো কোনো একটা যদি শিডিউল ব্রেক করে যায় সেই ক্ষেত্রে কিন্তু তখন আর সেটা মিট করা অনেক বেশি টাফ হয়ে যায়, এবং ইভেন কোন মেশিনে কত লোডিং হবে আনলোডিং হবে সবই কিন্তু প্ল্যান করা থাকে। যেমন প্ল্যানিং ডিপার্টমেন্টের যে কাজ, টেক্সটাইল ফ্যাক্টরিতে যদি কেউ থেকে থাকো, প্ল্যানিং ডিপার্টমেন্ট যে কাজটা করে থাকে যে কোন অর্ডারের পরে কোন অর্ডারটা চলবে, অর্থাৎ কোন ফেব্রিক কোন বায়ারের ডাইং হবে, সো অন বেসিস অফ দ্য ইম্পর্টেন্স তারা কিন্তু ঠিক করে থাকে। তো দিস ইজ শিডিউলিং এন্ড লোডিং। তো শিডিউলিং অর শিডিউলিং এন্ড লোডিংটা আমাদেরকে ইম্পর্টেন্স হেল্প করছে পিপিসি তে। তো সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: মাস্টার শিডিউলিং, ম্যানুফ্যাকচারিং শিডিউলিং এন্ড ডিটেইল অপারেশন শিডিউলিং আর শিডিউলিং। মাস্টার শিডিউলিং যেটা হচ্ছে সেটা হলো প্রথমে যখন আমরা কি করছি, কোন একটা প্রোডাক্ট আসছে অর্ডার শিট, সেটার প্ল্যান পরিকল্পনা করছি, তখন সুতা আনছি, নিটিং এ যাচ্ছি, এগুলো যাওয়ার আগে যখন আমরা প্ল্যান করি 1 মাস 1.5 মাস আগে বা অর্ডার পাওয়ার পর, তখন সেটাকে আমরা মাস্টার শিডিউলিং বলছি যে এইরকম নাগাদ হতে পারে বা এই সপ্তাহ নাগাদ হবে। তারপরে ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, অ্যাকচুয়ালি যখন ম্যানুফ্যাকচারিং এ যাব, সুতা আনা শুরু হচ্ছে, নিটিং করা শুরু হচ্ছে, তখন সেটাকে ম্যানুফ্যাকচারিং শিডিউলিং বলছে। এবং ডিটেইল অপারেশন শিডিউলিং যখন তোমরা দেখবা যে ওয়ার্কাররাও কিন্তু তাদের খাতায় লিখে রাখে যে লোডিং আনলোডিং কোন ব্যাচ উঠলো কতক্ষণ উঠলো, সেটাকে আমরা ডিটেইল অপারেশন শিডিউলিং বলছি, যে কোন মেশিনে কতক্ষণ কয়টার সময় উঠবে। ম্যানুফ্যাকচারিং শিডিউলিংটা হচ্ছে যে তোমার দিল যে এটা ডাইং করতে হবে, বাট এটা কখন মেশিনে উঠবে কোন মেশিনে উঠবে সেটা ডিপেন্ড করছে কিন্তু যারা ডাইং এ আছে তারা তারা জানে তাদের ফ্লোর কিভাবে তারা চালাবে। তো সেটা ডিটেইল অপারেশন শিডিউলিং। নেক্সট, ডিসপাচিং। ডিসপাচিংটা হচ্ছে যে দেখো খুবই সহজ, যে প্রত্যেকটা মেশিনের একটা ওয়ার্ক অ্যাসাইন করা থাকে। আমরা যদি ডাইং প্ল্যান দেখি বা নিটিং প্ল্যান দেখি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে কিন্তু প্রচুর ফেব্রিক থেকে যায়, যেগুলো এইটার পর এটা উঠবে এটার পর এটা উঠবে, 24 ঘন্টার একটা প্ল্যানিং সাধারণত করা হয়ে থাকে। তো ডিসপ্যাচিংটা হচ্ছে যে ওয়ার্ক স্টেশন বা যে মেশিনের জন্য যে কাজ সেটা তার কতখানি হচ্ছে, সেটাকে আমরা ডিসপ্যাচিং বলছি। ইম্পর্টেন্ট স্টেপ টু কি ট্রান্সলেট প্রোডাকশন প্ল্যানস ইনটু দ্য রিয়ালিটি অফ ফিজিক্যাল ওয়ার্ক। তো কি বলা হচ্ছে ডিসপ্যাচ সম্পর্কে, তাহলে প্রত্যেকটা মেশিনের কিছু কাজ অ্যাসাইন করা থাকে, সেই অ্যাসাইনকৃত কাজটার কি পরিমাণ হলো বা হলো না বা কতখানি হচ্ছে সেই অ্যাসাইনকৃত কাজটাকে আমরা ডিসপ্যাচিং বলছি। সো dispatch but production in effect by releasing and guiding manufacturing order sequence and previously determined by route and sheet and the schedules. রুট এবং শীট অনুসারে শিডিউল অনুসারে কোন মেশিনে যে পরিমাণ অ্যাসাইন করা থাকবে সেটাই ডিসপ্যাচিং। সো ডিসপ্যাচিংকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রালাইজড ডিসপ্যাচিং আর একটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড ডিসপ্যাচিং। সেন্ট্রালাইজড ডিসপ্যাচিংটা কি? সেন্ট্রালাইজড ডিসপ্যাচিংটা হচ্ছে যে ওয়ার্ক এবং মেশিন সরাসরি বলা হচ্ছে আন্ডার দিস অর্ডার ডিরেক্টলি ইস্যুড টু ওয়ার্কম্যান এন্ড মেশিন। অপারেটর এবং মেশিন এটা কাজ করবে। অপারেটর এবং মেশিনে যখন আমরা এটা অ্যাসাইন করব যে তোমার আজকে 8 ঘন্টার শিফটে প্রথমে ব্ল্যাকটা উঠবে তারপর ব্লুটা উঠবে, হ্যাঁ এটার জন্য তার জন্য। আর ডিসেন্ট্রালাইজ যে আন্ডার দ্য প্রসিডিউর ওয়ার্ক ইস্যুড দ্য ফোরম্যান ফ্লোর ইনচার্জ মনে করো, বা ফ্লোর ইনচার্জ বা তার বস ডাইং এর জিএম, তারা বলছে এটা এই মেশিন বা এরকম করে এতগুলো ডাইং করতে হবে, তখন সেটা ডিসেন্ট্রালাইজ ডিসপ্যাচিং। সেটা কোনটাতে হবে সেটা হচ্ছে না, বাট সেটা ডাইং এর ইয়েতেই হবে, সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজ ডিসপ্যাচিং বলছি। ওকে, নেক্সট আমরা যদি বলি
সেটা হলো ডিসপাসিং প্রসিডিউরটা কিভাবে হবে সেটা স্যার অনেক আমি ডিসেন্ট্রালাইজডটা বুঝি নাই। ডিসেন্ট্রালাইজডটা হচ্ছে যখন একজন জিএম, অপারেশন জিএম অথবা ডাইং জিএম আজকে এতটুকুলো এই ওয়ার্ডারের ফেব্রিক গুলো ডাইং করতে হবে, এটা হচ্ছে অ্যাসাইনকৃত কাজ একটা ডাইং ডিপার্টমেন্টের উপরে। কিন্তু কোন মেশিনে কোন ফেব্রিক ডাইং হবে সেটা কিন্তু বলে দেওয়া নাই, ঠিক আছে? তাহলে ডাইং ডিপার্টমেন্টের উপর 30 টন ডাইং এর কাজ অ্যাসাইন করা হলো, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। বাট যখন কোন মেশিনের মনে করো 15 নাম্বার মেশিনে এতগুলো এই ফেব্রিক এই কালার ডাইং হবে এবং সেটা অপারেটর জানে এবং সেটা সেই মেশিনের প্রতি বরাদ্দকৃত কাজ, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ। ওকে ওকে, তো ডিসপাসিং প্রসিডিউর সাধারণত কতগুলো লাগে? অনেকগুলো, বিষয়ের উপর নির্ভর করে, যেমন ম্যাটেরিয়াল প্রসেস টু প্রসেস, ওয়ার্ক টু মেশিন, তারপর প্রোডাকশন ডিপার্টমেন্টের ইস্যু, তারপরে হচ্ছে জব অর্ডার, রেকর্ডিং টাইম নেসেসারি, তারপর আরো যে লাইসন আউট রুটিং আরো কিছু যেগুলো থাকে সবগুলো মিলে ডিসপাসিং প্রসিডিউরটা, অর্থাৎ সবগুলো মাথায় রেখে ডিসপাসিংটা করা হয়। মনে করো এটা 100 কত 1500 কেজির মেশিন, সেখানে তো আর অল্প প্রোডাকশন দিলে হবে না, বা বেশি প্রোডাকশন দিলেও আবার ক্যাপাসিটির বাইরেও সেটা কিন্তু সে নিতে পারবে না। সো ডকুমেন্টস গুলো কি কি লাগে? ওয়ার্কশিট, ওয়ার্ক অর্ডার, এগুলো তো লাগবেই। এগুলোর মাধ্যমে আমরা সাধারণত ডিসপাসিংটা করে থাকি, যে কোন মেশিনে কতটুকু কবে কিরকম করে হবে। ইনস্পেকশন, এক্সপেডিটিং এন্ড ইভালুয়েটিং। ইনস্পেকশন তো আমরা সম্পর্কে জানি অবশ্যই, যে ইনশিওর করব কোয়ালিটিটা ওকে অর নট, এটা কি ইনস্পেকশন করে আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা, সেটাই কিন্তু আমাদের ইনস্পেকশনে চলে আসতেছে। এন্ড এক্সপেডিটিং এ কি চলে আসছে? বলা হচ্ছে যে ফলো আপ দ্য রেগুলার্স এন্ড প্রোগ্রেস ম্যাটেরিয়াল পার্টস থ্রু দ্য প্রোডাকশন প্রসেস। তো এক্সপেডিটিংটা হচ্ছে যে আমরা ফলো আপ নিব একটা প্রত্যেকটা প্রোগ্রেসের। মনে করো যে তোমার ফিনিশের পরে জিএসএমটা 150 আসার কথা, তোমার কত আসছে তুমি এটা ফলো আপ নিচ্ছ, 155 আসছে, তাহলে একটু কমানো বাড়ানো, বা 148 আসছে, ঠিকঠাক আছে, তো এটাকে আমরা এক্সপেডিটিং বলছি, যে আউটকামটা কিরকম হবে আমরা যেটা আশা করছি এবং সেই আউটকামটা আমাদের আশার সাথে কতখানি, এক্সপেকটেশনের সাথে কতখানি মিলছে, তো সেটার প্রসেস অনুযায়ী সেটা রেগুলেট করাই হচ্ছে এক্সপেডিটিং। ইভালুয়েটিংটা হচ্ছে দেখেন যে ইভালুইংটা হচ্ছে মেজার করা, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ, যখন আমরা কোনো ফেব্রিকের বের করতে যাব তখন কি হবে যে কালার ফাস্টনেস টু ওয়াশ তো আর দেখে দেখে বলে দেওয়া যাবে না, কালার ফাস্টনেস টু ওয়াশ মেশিনে উঠায় সেটা টেস্ট করে তারপর বলতে হবে। তো সেটা হচ্ছে ইভালুয়েশন, যে কালারটা থাকবে কিনা সেটা ইভালুয়েট করলাম, কিন্তু এই রিপোর্ট দেখে আমরা ইনস্পেকশন করছি, বলতেছি যে হ্যাঁ ইটস ওকে অর নট। এই যে ওকে অর নট হচ্ছে ইনস্পেকশন, বাট যখন মেশিনে দিয়ে গ্রেডিং করে তারপর গ্রেড করছি সেটা কিন্তু ইভালুয়েশন। ওকে, ইভালুয়েশন। সো এই হচ্ছে আমাদের এলিমেন্টস অর কি বলবো যে ডিসপাচ এলিমেন্টস, এলিমেন্টস বলতে পারি, ফাংশন বলতে পারি আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের। এই বিষয়গুলো আমাদের জড়িত প্রোডাকশন প্ল্যানিং এর কন্ট্রোলের এইমটাকে ফুলফিল করার জন্য। আজকে আমরা লেকচারের শেষের দিকে চলে এসেছি, আশা করি শেষ হয়ে যাবে। ফেস অর স্টেজ ইন পিপিসি। ফেস এবং স্টেজ, ফেস অথবা স্টেজ পিপিসি তে আমরা কি কি ফেস রয়েছে? তো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের যে সমস্ত স্টেজ গুলি রয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ, কন্ট্রোল ফেজ। প্ল্যানিং ফেজে কি রয়েছে? প্ল্যানিং ফেজে আমাদের অবশ্যই প্ল্যান করতে হবে যে এটা আমরা কিভাবে করব, কাজ করব, অর্থাৎ কবে হবে, কিভাবে হবে, কোনখান থেকে কি আসবে, এই সমস্ত কিছু যখন বলা হচ্ছে আন্ডার দিস ফেজ প্রোডাকশন প্ল্যানিং বেসিক গ্রাউন্ড অন ওয়ার্ক প্রোডাক্ট ডিজাইন, layout design, workflow are prepared, and the operation relating the availability of scope and capacity, man, machine, material, এই সবগুলোর একটা কম্বিনেশনই কিন্তু প্ল্যানিং। আপনারা জানেন যারা জব টপ করেন সবাই প্ল্যানিং এ অনেকেই কাজ করেন, সেটা গার্মেন্টস এর প্ল্যানিং হতে পারে, সেটা টেক্সটাইলের প্ল্যানিং হতে পারে, নো ম্যাটার। অ্যাকশন ফেজ, প্ল্যানিং করার পর আমাদের সাধারণত অ্যাকশন ফেজে চলে যেতে হয়। এই সুতা ম্যানেজ করতে হবে, ডাইস ম্যানেজ করতে হবে, মেশিন ম্যানেজ করতে হবে, ডাইং করতে হবে, ফিনিশ করতে হবে, দিস ইজ অ্যাকশন ফেজ। এন্ড কন্ট্রোল ফেজ হচ্ছে যে অ্যাকশন ফেজের সাথেই থাকবে যে আমাদের ডিজায়ার্ড যেটা আমরা চাই সেটা হচ্ছে কিনা, যে 150 জিএসএম দরকার, 150 আসছে কিনা, যদি 150 না আসে, এক্সপেকটেশনের সাথে না মিলে, তাহলে সেটা আবার 150 করে কন্ট্রোল করে আনতে হবে, কারণ উইদাউট যদি আমরা কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমরা আমাদের
ডিজায়ার্ড যে প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, সেটা কিন্তু পাবো না। ওকে, সেজন্য কন্ট্রোল ফেজ। ওকে, এখানে প্ল্যানিং ফেজ, প্রিরোর প্ল্যানিং এন্ড অ্যাক্টিভ প্ল্যানিং। প্রথমের দিকে আমরা এটা চিন্তা করি যে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করব, ফরকাস্টিং করব কিভাবে, অ্যাডভার্টাইজমেন্ট করব কিভাবে, অ্যাক্টিভ প্ল্যানিং এর ভিতরে কোন মেশিনে কোন রুটে কিভাবে, অ্যাকশন ফেজের ভিতরে ডিসপ্যাচিং, কার কোন মেশিনে কতটুকু কাজ, কন্ট্রোল ফেজের ভিতরে আমরা প্রোগ্রেস রিপোর্টিং, আমরা দেখব ডাটা প্রসেসিং, ডাটা দেখবো যে হ্যাঁ আমরা ওই কোয়ালিটি কিউসিরা কি করে, চেক করে না যে হ্যাঁ রোল 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 ঠিক আছে, এটার সব ঠিক আছে, কোয়ালিটি কন্ট্রোল কিউসি অফিসার যারা, দেন যদি কোনো ভুল হয় তাহলে সেটা কারেক্টিভ অ্যাকশনে যাব। সো দিস ইজ দা কন্ট্রোল ফেজ। সর্বশেষ আমাদের আজকে লেকচারের এখানে একটা ফাংশন অফ এ প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ফাংশনটা কি সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা একটু দেখে নেই, একটা লুক নেই যে ফাংশন গুলি কি কি সাধারণত প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। বলা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং কনসিডারিং মেশিন, লাইন, ওয়ার্ক স্টেশন, স্কিল, ম্যান পাওয়ার, প্রোডাক্ট। ডেফিনেটলি ক্যাপাসিটি প্ল্যানিং, অবশ্যই প্ল্যানিং এর ক্যাপাসিটি, আমার কত লাখ পিস অর্ডার আমি নিতে পারবো, আমার লাইন কয়টা, আমার মেশিন কয়টা, আমার ম্যান পাওয়ার কিরকম, সেটার উপর ডিপেন্ড করছে। লাইন অ্যালোকেশন এস পার রিকোয়ারমেন্ট, মান্থলি সুইং প্ল্যানিং, কতগুলো সুইং করব, মনে করো কিছু মেশিন যতগুলো আছে হয়তো মেশিন বাড়াতে হতে পারে, কমাতে হবে, বা যেই মেশিনের আছে সেটার এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। মান্থলি সুইং প্ল্যানিং, ফলো আপ এক্সিকিউশন অফ ইচ প্রসেস। বলা হচ্ছে কি এমবিলিশমেন্ট পার্টস অফ দ্য এমব্রয়ডারি এন্ড প্রিন্টিং পার্ট, এগুলোতে সাধারণত সময় বেশি লাগে, এগুলোর কি ধরনের টাইম লাগবে। ইনশিওর দ্য কাট প্যানেল বান্ডলিং সিস্টেম অ্যাকুরেটলি, ইনশিওর গুড কোয়ালিটি ফেব্রিক। ল স্কিল অপারেটরকে রিপ্লেস করা, যে ল স্কিল অপারেটর থাকলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাকশন সেটা সাধারণত হবে না, তাই না? তো এই সব যে এগুলোই সাধারণত যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের এটাকে লিড করছে। 1 মিনিট আছে, তোমরা কেটে গেলে আবার জয়েন করবা, ঠিক আছে? সো আজকের লেকচারটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের একটা ইন্ট্রোডাক্টরি লেকচার। সো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি যে একগুচ্ছ বা একটা ম্যানুফ্যাকচারিং টুল যেটার মাধ্যমে আমরা কোয়ালিটি প্রোডাক্ট লো কস্টে উৎপাদন করতে পারি। এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার যে সীমিত সম্পদ বা যে সম্পদ রয়েছে, ম্যাক্সিমাম রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ইফেক্টিভ ইউটিলাইজেশন করতে হবে, করে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে হবে, ল কস্টে কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং অবশ্যই সেটা মিনিমাম টাইম, অর্থাৎ আমাদের যে ডেডলাইন আছে সেই ডেডলাইনের ভিতরে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এরপরে যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন